মিষ্টি রোদের হাতছানি। লেখনীতে ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 20। রেস্টুরেন্টে মৃদু আওয়াজে রোমান্টিক গান চারিদিকের পরিবেশকে আরো রোমাঞ্চকর করে তুলছে, কিন্তু আর্যর কানে সেই শব্দ কিছুতেই পৌঁছাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ সে থম মেরে বসে আছে। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন রৌশান নাহিদকে সবটা বলে নাহিদ বলে, কনগ্রাচুলেশন, নতুন লাইফের জন্য শুভ কামনা রইল। তোর পাশে মিস আরজুকে বেশ মানাবে, একদম মেড ফর ইচ আদার। তারপর আরজুর উদ্দেশ্যে বলল, আপনাকেও শুভকামনা রইল মিস আরজু। রৌশান আমার 2 বছরের জুনিয়র হলেও ওর সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। রৌশান কিন্তু ভীষণ ভালো ছেলে। মেয়র হিসেবে ওর ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনাকে দিতে পারি। আমার এই বন্ধু আপনাকে ভীষণ ভালো লাগবে। ডক্টর বলে কসাই ভাববেন না। স্কুল জীবনে একবার আমরা বন্ধুরা মারামারি করে রক্তারক্তি অবস্থা হলে এই রৌশান সেখানে সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা তখন বেশ হাসাহাসি করেছি, কারণ তার ইচ্ছা আবার ডক্টর হওয়ার। কিন্তু দেখুন, এই ছেলে তখন রক্ত দেখেই কুপোকাত। তবে বর্তমানে সে বেশ সুনামধন্য একজন সার্জন। তাছাড়া আপনার মতো রূপবতী মেয়েরা এমন সুদর্শন ছেলেই ডিজার্ভ করে। আশা করি খুব জলদি সুখবর শুনতে পারবো। রৌশান, তোদের হানিমুন প্যাকেজ কিন্তু আমার তরফ থেকে থাকবে। নাহিদের কথায় রৌশান বেশ লজ্জা পেল। নাহিদকে সে চেনে স্কুল লাইফ থেকে। তাদের চাইতে 2 বছর জুনিয়র ছিল ওরা। পুরো স্কুলে নাহিদ ও তার বন্ধুমহল ছিল বেশ পরিচিত। স্কুলের যে কোনো ঝামেলায় নাহিদের অবস্থান বরাবরই থাকত। রৌশান প্রথমে নাহিদের কাছ থেকে দূরেই থাকত। এই গ্রুপটিকে সে বাজে গ্রুপ বলে জানত। রৌশান ছিল পড়ুয়া ছেলে। ঝামেলা করা মানুষ তার পছন্দ ছিল না। একদিন কয়েকটা ছেলে রৌশানকে অকারণেই মেরেছিল। সেদিন নাহিদ ও তার বন্ধুমহলের সবাই তাকে বেশ সাপোর্ট করে। সেই ছেলেগুলোকে নাহিদ সেদিন বেদম মেরেছিল। রৌশানকে হসপিটালে নিয়ে তার বেশ সেবাও করেছিল। রৌশান বুঝতে পারে এতদিন সে নাহিদ সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছে। তারপর ধীরে ধীরে সেই গ্রুপের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। তাদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। ভাবনা থেকে ফিরে রৌশান হেসে বলল, নাহিদ, তুই অনেক দূরে গিয়ে যাচ্ছিস। এটা আমাদের জাস্ট ফার্স্ট মিটিং। আমাকে মিস আরজুর পছন্দ হয়েছে কিনা সেটাও জানি না। বলেই লাজুক হেসে আর চোখে আরজুর দিকে তাকালো। আরজু তখনও থম মেরে বসেছিল। নাহিদ বাঁকা হেসে বলল, মিস আরজু নিশ্চয়ই বুদ্ধিমতী মেয়ে, ভুল ডিসিশন নিশ্চয়ই নেবে না। বলেই আরজুর দিকে তাকালো। দেখলো আরজুর ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকের ডগা বারবার ফুলে উঠছে। আরজু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে সে নিজের রাগ সংবরণ করছে। নাহিদ একটা শুকনো ঢোক গিলল। কপাল চুলকে রৌশানকে বলল, আমি আসছি রে, একটা জরুরি কাজে এসেছি। তোদের প্রাইভেসি নষ্ট করতে চাই না, তোরা এনজয় কর, আছি কেমন? রৌশান সম্মতি জানালো। নাহিদ আর ফিরেও তাকালো না, দ্রুত সামনের দিকে চলে গেল। আর্য এতক্ষণ বহু কষ্টে নিজের রাগটাকে সামলে রেখেছে। আর্যর ভীষণ ইচ্ছে করছিল উঠে নাহিদের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়েছে। এর মাঝে বেশ কয়েক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে নেমে গেছে। সেই অশ্রু যে তার দুর্বলতা, তাই খুব সাবধানে সে অশ্রু আড়াল করে নিয়েছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটি কত সহজেই তাকে অন্য কারো হওয়ার জন্য শুভ কামনা জানাচ্ছে। নাহিদ নামক তুখোড় বুদ্ধিসম্পন্ন মানুষটি হঠাৎ এতটা অবুঝ কি করে হলো? এই আরজুর মনটা সে অনুভূতি কিছুতেই বুঝল না। আরজু কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই ব্যাপারটা। এই মানুষটা সব বোঝে, কিন্তু বুঝেও না বোঝান ভান করছে। সে নাহিদের যাবার দিকে চোখ তুলে তাকালো। ঝাপসা চোখে দেখলো নাহিদ সেখানে দাঁড়ানো একটি মেয়েকে নিয়ে সামনের টেবিলে বসেছে। মেয়েটির পরনে শাড়ি। আরজুর ভীষণ রাগ হলো। এই লোক না মেয়েদের দিকে ঠিক মতো তাকায় না, তাহলে সে কি দেখছে? এই লোক এক মেয়েকে চুমু খাচ্ছে, অন্য মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। রৌশান অনেকক্ষণ যাবৎ আরজুকে লক্ষ্য করছে। আরজু এক দৃষ্টিতে নাহিদের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে। রৌশান একবার পেছনে তাকিয়ে দেখলো নাহিদ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। রৌশান মুচকি হেসে সামনে বসা আরজুর দিকে তাকালো। তার যা বোঝার সেটা সে বুঝে গেছে। রৌশান হঠাৎ বলে উঠল, নাহিদকে ভালোবাসেন? আরজু চমকে রৌশানের দিকে তাকালো।
কাউকে ভালোবাসা কিন্তু অপরাধ না। তবে আমি বলবো, আপনি যাকে ভালোবেসেছেন সে ভীষণ চাপা স্বভাবের। নাহিদের প্রতি বরাবরই মেয়েদের আকৃষ্ট হতে দেখেছি, তবে নাহিদকে কখনোই কোনো মেয়ের প্রতি দুর্বল হতে দেখিনি, যদিও ওর সাথে আমার অনেকদিন যাবৎ যোগাযোগ নেই। আমি মেডিকেলে আর নাহিদ রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে আপনারা হয়তো পূর্ব পরিচিত, সেটা আমি আগেই ধরতে পেরেছি। আর্যর দু চোখ ভিজে উঠল, মুহূর্তেই আর্য ফুঁপিয়ে উঠল। রৌশন মুচকি হেসে বলল, এতটা ভালোবেসে বসে আছেন অথচ তাকে বলেননি? আর্য কাঁপা কাঁপা গলায় বলল, কি করে বলবো? উনি আমার দিকে কোনোদিন ভালো করে তাকায় না। মানুষটি আমার অনুভূতিকে আবেগ বলে উড়িয়ে দিয়েছে। আপনার মনে হচ্ছে আপনি ভুল চিন্তা করছেন। নাহিদ অনেক কঠোর ব্যক্তিত্বের মানুষ। ওর মনে কি চলে সেটা কেউ বলতে পারবে না, আমি নিজেও না। তবে আপনাকে একটা সাজেশন দিই, নাহিদকে পেতে হলে আপনাকে শক্ত হতে হবে। এমন কিছু করতে হবে যেটা নাহিদ হয়তো চিন্তাও করতে পারবে না। আরজু চোখ পিটপিট করে রৌশনের দিকে তাকালো। রৌশন সানগ্লাস চোখে পড়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, যেখানে ভালোবাসা আছে সেখানে সংশয় বা দ্বিধার কোনো জায়গা নেই। এবার দেখার বিষয় নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আপনি কি করতে পারেন। আসি আরজু, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আরজু অবাক চোখে রৌশনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরজু বুঝতে পারল সে এই মুহূর্তে কিছু মুহূর্ত অদ্ভুত একটি মানুষের সাথে কাটিয়েছে। তার মনে নাহিদ নামক মানুষটি বাধা না পড়লে রৌশন নামক মানুষটিকে অনায়াসেই সে বিয়ে করে ফেলত। খালামণি ঠিক বলেছে, এই মানুষটিকে অপছন্দ করার মতো একটি কারণও নেই। খালামণিকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে এই সুন্দর মনের মানুষটির সাথে দেখা করানোর জন্য। আরজু এবার নাহিদের দিকে ক্ষিপ্ত চোখে তাকালো। নাহিদ সেই মেয়েটির সাথে কথা বলছে, আর মেয়েটি খিলখিল করে হাসছে। আর নাহিদ মাঝে মাঝে বাঁকা চোখে মৃদু হাসছে। মুহূর্তেই আরজুর সারা শরীর জ্বলে উঠল। নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না, সবকিছু কেমন এলোমেলো লাগছে। কিছুতেই নিজেকে সংযত করতে পারছে না। নাহিদকে শেষ পর্যন্ত তাকে পাগল করেই ছাড়ল। দম বন্ধ হয়ে আসছে তার। আরজু ঘন ঘন নিঃশ্বাস ফেলল। আরজুর বিক্ষিপ্ত মন মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, এবং এই সিদ্ধান্তে আরজু অটল। আরজু চোখ তুলে নাহিদের দিকে তাকালো। নাহিদ আর মেয়েটি খাবার খাওয়া শেষ করে ফেলেছে। আরজু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে নাহিদের টেবিলের সামনে দাঁড়ালো। নাহিদ কিছুটা ভরকে গেল। আজ দুই হাত টেবিলে রেখে নাহিদের দিকে ঝুঁকে বলল, আমি আপনার সাথে কথা বলতে চাই। নাহিদ কপাল কুঁচকে তাকাতেই আরজু ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, আপনার সাথে আমি এক্ষুনি কথা বলতে চাই, একান্তে। কথাটা বলে আরজুকে পাশের মেয়েটির দিকে তাকালো। মেয়েটা অবাক চোখে আরজুকে দেখছে। নাহিদ গম্ভীর হয়ে বলল, সিমি, আমি তোমার সাথে পরে কথা বলছি। বাইরে আমার গার্ডরা আছে, তোমাকে বাসায় পৌঁছে দিবে। মেয়েটা আর কিছু বলল না, উঠে চলে গেল। নাহিদ পেছনের চুলে হাত বুলিয়ে নিজেকে স্থির করে বলল, বসুন মিস আরজু। আরজু ঘন ঘন শ্বাস ফেলে বলল, আমি বসতে আসিনি। নাহিদ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুঁজে দিল। গ্লাসের বাইরে দাঁড়ানো বডিগার্ডদের ইশারা করল। গার্ডটি মুহূর্তেই ফ্লোর ফাঁকা করে দিল। এইসব বিষয়ে নাহিদকে সবসময় খেয়াল করতে হয়। আরজুর দিকে তাকিয়ে নাহিদ বলল, আপনাকে বেশ বিক্ষিপ্ত লাগছে আরজু, আপনি ঠিক আছেন? প্রশ্নটি শুনে আরজুর সারা গা জ্বলে উঠল। এই মুহূর্তে তার সবকিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে, এমনকি নির্লিপ্তভাবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকেও। নিকোষ রাতের আধারে চারিদিক নিস্তব্ধ, সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এই রাতের আধারে শুভ আর আরজু ঘুরে বেড়াচ্ছে গহীন জঙ্গলে। দূরের এক খ্যাঁকশিয়ালের ডাকে আরজু শিউরে উঠে শুভর বাহু চেপে ধরছে। শুভ পরম যত্নে আরজুকে নিজের সাথে মিশিয়ে নিল। কিছু দূর যেতেই এক ঝাঁক জোনাকি পোকার দেখা পেল তারা। আরজুর চোখ চকচক করে উঠল। উল্লাসে মেতে উঠেছে সে। হঠাৎ শুভর বাহু ছেড়ে সেদিকেই ছুটে গেল। উদ্দেশ্য একটাই, জোনাকি পোকা ধরা। শুভ পেছন থেকে ডেকেই চলেছে আরজুকে, কিন্তু সে যেন নিজের মধ্যেই নেই। সে ছুটে চলেছে জোনাকির ডাকে। এক সময় আরজু নিকষ কালো আধারে তলিয়ে গেল। শুভ ছুটোছুটি করেও আর আরজুকে খুঁজে পেল না। শুভ চিৎকার করে ডাকছে আরজুকে, কিন্তু আরজু বহু দূরে হারিয়ে গেছে, একদম শুভর ধরাছোঁয়ার বাইরে। শুভ আঁতকে উঠল, সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। শুভ আশেপাশে তাকিয়ে নিজেকে বেডরুমেই আবিষ্কার করলো। সকাল সকাল এমন একটা দুঃস্বপ্ন দেখার পর থেকেই
শুভ ভীষণ অস্থিরতায় ভুগছে। কোনো মতে নাস্তা শেষ করলো, আজ ভার্সিটি অফ, তাই বাসায় বসেই অলস দিন কাটছে। একটু আগে মা একটা বড় বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে। সেই বাজার করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। হাজারো ব্যস্ততার মধ্যেও একটা দুশ্চিন্তা তার মনে গেঁথে রয়েছে। তাই চিন্তা করলো বিকেলে একবার আরজুর বাসায় যাবে। বিকেলে আরজুর বাসার ডোরবেল বাজতেই দরজা খুলে দিল তারা। শুভকে দেখে তার মুখে এক রাস বিরক্তি ছেয়ে গেল। শুভ মিষ্টি হেসে বলল, তারা বিবি, তোমার বড় আপা কই? তারা ভালো করে জানে আরজু কোথায়, কিন্তু শুভকে সে কিছুতেই বলবে না। পরে দেখা গেল মজনুর মতো কেঁদে কেটে জান দিতে চলে গেল। তারা শুভকে দেখতে না পারলে কি হবে, তাই বলে মানুষটাকে মরতে দিতে পারে না। দয়ার শরীর ওর, তাই বলল, আপা শপিং এ গেছে। শুভ কপাল কুচকালো। নর্মালি আরজু বের হলে তাকে বলে বের হয়, তাহলে আজ কল করলো না কেন? তারপর বলল, অবনী কোথায়? ছোট আপা মরার মতো ঘুমায়, আজ তার ঘুম দিবস। সকালের নাস্তা দুপুরে খাইছে, আর বড় আপা বের হওয়ার পর আবার ঘুম দিচ্ছে। সামনে নাকি তার জীবন থাইকা ঘুম উঠিয়া যাইব, তাই এখনই সব ঘুম ঘুমাইতেছে। শুভ মনে মনে বলল, ফাঁকিবাজ নাম্বার 1, আসলে আজ ম্যাথ কোচিং এ এক্সাম আছে, সেই ভয়ে ঘুমাচ্ছে। শুভ দীর্ঘশ্বাস ফেলে আরজুকে বাসা থেকে বেরিয়ে আসলো। মনের ভেতর কেমন খচখচানি হচ্ছে। নিজেকে স্থির করতে ফুয়াদকে কল করলো। ফুয়াদ বলল, একটা দিন বিকালে ঘুমাইছি, তোর সহ্য হলো না? রাত তোর ঘুম, এদিকে আমার ঘুম হারাম হয়ে গেছে। ছেড়ে কাজ তো। আজ সকালে আরজুকে নিয়ে বাজে স্বপ্ন দেখলাম, তারপর থেকেই ভীষণ অস্থির লাগছে। ফাও পেঁচাল কম মার, মুখ ফুটে কিছু বলতে তোর ফেটে যায়, আর অন্যদিকে স্বপ্ন দেখে ছেলে অস্থির হয়ে যায়। ফালতু একটা। চেতিস কেন? আমি চিন্তা করেছি আরজুকে সব বলে দিব, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কাল ভার্সিটি আয়, মিলে প্ল্যান করব। ওকে ফাইন। কল কেটে শুভ মুচকি হাসলো। আরজু ম্যাডাম তার ভালোবাসার কথা শোনার পর কেমন রিয়াকশন দেবে, এবার সেটাই দেখার পালা। আর ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে আরজুর মুখোমুখি যে হতেই হবে। এয়ার কন্ডিশনে ঘেরা পরিবেশে দাঁড়িয়েও আরজুর ঘাম ছুটে গেল। নাহিদের দাঁড়ানো স্টাইল সোজা বুকে এসে বিঁধছে। এই হ্যান্ডসাম নেতার তীক্ষ্ণ চাহনি সব এলোমেলো করে দিচ্ছে। আরজুর ভেতরে তোলপাড় হতে লাগলো। মুহূর্তে তার প্রচুর রাগও হলো। এই অসভ্য লোক বলে কি না তার আর রওশনের হানিমুন প্যাকেজ গিফট করবে। হানিমুন মাই ফুড। আরজু নিজেকে শক্ত করে জোর গলায় বলল, আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন? নাহিদ স্বাভাবিকভাবে বলল, আমি কেন পালিয়ে বেড়াবো? কেন সেটা জানেন না, নাকি জেনেও না জানার ভান করছেন? আমি এমন কিছুই করছি না মিস আরজু, মিথ্যা বলছেন আপনি। আমি আপনার প্রতি প্রচন্ড রকমের দুর্বল, সেটা আপনি অনেক আগে থেকেই জানতেন। আমার অনুভূতিগুলো সম্পর্কে আপনি অনেক আগে থেকেই অবগত, তারপরেও এমন না জানা নাটক করছেন। আর আমার বিশ্বাস কোথাও না কোথাও আপনিও আমার প্রতি দুর্বল। নাহিদ বাঁকা হেসে বলল, এটা আপনার ভুল ধারণা। আরজু প্রচন্ড রেগে গেল। নাকের পাটা বারবার ফুলে উঠছে। আরজুর ফর্সা রক্তিম আকার ধারণ করলো মুখটা। সে রেগে নাহিদের পাঞ্জাবির কলার ধরে বলল, আপনি একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী আপনি। আরজুর এই কাজে নাহিদের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কাঁচের দেয়ালের বাইরে গার্ড এই দৃশ্য দেখে এদিকে আসতে নিলে নাহিদ হাত উঠিয়ে তাদের থামিয়ে দিল। নাহিদের দৃষ্টি তখনও আরজুর মধ্যেই সীমাবদ্ধ। নাহিদ আরজুর দিকে ঝুঁকে খানিকটা শান্ত গলায় বলল, কি মিথ্যা বলেছি আমি? আরজু ঘন ঘন শ্বাস নিতে লাগলো। দু চোখে অশ্রু জমা হয়ে টলমল করতে লাগলো। আরজু কাঁপা কাঁপা গলায় বলল, যদি আপনি চান আমার প্রতি দুর্বল না হয়ে থাকেন, তাহলে সেদিন রাতে সাজেকে আমাকে চুমু কেন খেয়েছিলেন বলুন কেন? নাহিদ আলতো করে আরজুর হাতে হাত রেখে কলার থেকে আরজুর হাত ছাড়িয়ে নিল। আরজুর দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, শুরুটা কিন্তু আপনি করেছিলেন। আফটার অল আমিও একজন পুরুষ। কেউ সিরিয়াস করার চেষ্টা করলে আমি কি করতে পারি? আরজু হাঁ করে তাকিয়ে রইল। সে নাহিদকে সিডিউস করার চেষ্টা করেছে? ভণ্ড নেতা একটা। সে জাস্ট ঠোঁটে একটা হালকা চুমু খেয়েছিল, কিন্তু এই লোক তো গভীর চুমু খেয়েছে, যাকে বলে প্যাশনেট কিস। আরজু ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, সেদিন আমি সজ্ঞানে ছিলাম না, কিন্তু আপনি তো ছিলেন। আমার সুযোগ নিয়ে আপনি চুমু খেয়েছিলেন, আর ঠিক তারপরে দিন সাজেক ছেড়ে পালিয়েছেন। আমি মোটেও পালাইনি। তাছাড়া সেদিন যেটা হয়েছিল সেটা জাস্ট অ্যাক্সিডেন্ট। রাগে আরজুর মাথা ফেটে যাচ্ছে। সামনের মানুষটিকে মেরে ফেলতে ইচ্ছে করছে। আরজু ফুঁপিয়ে উঠল।
নাহিদের প্রশস্ত বুকে একের পর এক মারতে লাগলো আর কেঁদে কেঁদে বলতে লাগলো, জাস্ট অ্যাক্সিডেন্ট? কয়জন মেয়েকে এমন অ্যাক্সিডেন্টালি কিস করেছেন বলুন তো? আর্যর নরম হাতের ছোঁয়ায় নাহিদের কিছুই মনে হলো বলে মনে হয় না। নাহিদ স্থির দৃষ্টিতে আর্যকে দেখতে লাগলো। একসময় নাহিদ আর্যর 2 হাত নিজের মুঠোয় বন্দি করে নরম সুরে বলল, আপনিই প্রথম মিস আর্য। আর্য তখনও ফুপিয়ে যাচ্ছে। নাহিদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আচ্ছা, আমার ভুলের জন্য যে শাস্তি দিবেন মাথা পেতে নেব। আর্য ফোপাতে ফোপাতে বলল, আপনার ভুলের জন্য একটাই শাস্তি, সারা জীবন আমার পাশে থাকতে হবে, বিয়ে করতে হবে। নাহিদ কপাল চুলকে বলল, আপনি কিন্তু পাগলামি করছেন। রওশন খুব ভালো ছেলে, ওকে বিয়ে করে নিন। আমি এমন কিছুই করছি না। আর্য ক্ষিপ্ত চোখে নাহিদের দিকে তাকালো, বলল, আপনার কাছে সবকিছু ফান মনে হচ্ছে? আপনি জানেন আমি কি করতে পারি? নাহিদ ভ্রু কুঁচকে বলল, কি করতে পারেন? আপনার পার্টি অফিসে যে সবাইকে জানাবো আপনি আমার সাথে কি করেছেন। পুলিশ কমপ্লেন করে আপনার নামে মামলা ঠুকে দিব। আপনার মান সম্মান এক মুহূর্তেই ধূলিসাৎ করে দিব। তখন দেখবেন আপনার রেপুটেশন কোথায় যায়। নাহিদ আর্যর দিকে ঝুঁকে শক্ত গলায় বলল, আমাকে ব্ল্যাকমেল করছেন? আর্য ভয়ে শুকনো ঢোক গিলল, কিন্তু নিজেকে আজ দুর্বলতা প্রকাশ মোটেও করছে না। সে তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ হ্যাঁ করছি। নাহিদ সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে আর্যর দিকে বাড়িয়ে বলল, আর বলল, বসে পানি খেয়ে নিন। কান্নার জন্য কথা বলতে পারছেন না। আর্য নাক টেনে নিজেকে সামলে অভিমানী গলাতেই বলল, লাগবে না। নাহিদ জোর করে আর্যকে পাশের চেয়ারে বসিয়ে দিল, হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে চোখের ইশারায় খেতে বলল। আর্য মুহূর্তেই গ্লাস ফাঁকা করে ফেলল, গলা শুকিয়ে কাঠ হয়েছিল। নাহিদ স্থির দৃষ্টিকে আর্যকে দেখে বলল, বাস্তবতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আর্য, আবেগে ভাসছেন আপনি। মোটেও না, আমার ভালোবাসাকে আপনি অপমান করছেন। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি? আপনাকে চাই শুধু এইটুকু জানি। আপনি কি জানেন আমার পাশে থাকলে আপনি কখনোই একটা নর্মাল সংসার পাবেন না? আপনি ভীষণ ইমোশনাল, কিন্তু আমি হয়তো এই ইমোশন দেখার সময়ও পাবো না, আর না তার সঠিক মূল্য দিতে পারবো। আপনি আমার চাইতে ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার 9 to 5 জব না, এমন অনেক দিন যায় আমি বাসায় আসতে পারি না, মাঝে মাঝে হারিয়ে যাই। এমনও হতে পারে আমার মাসের পর মাস হদিস পাচ্ছেন না। আর 10 জনের মতো বেলায় বেলায় কল করতে পারবো না। যখন ঘন্টায় ঘন্টায় আপনার কল কাটবো, তখন আপনার এই আবেগ অনুভূতি সবটাই ফিকে পড়ে যাবে। আমার সাথে থাকলে আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন না। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই আর্য, যে কোনো মুহূর্তেই যে কারো বুলেটে শেষ হয়ে যেতে পারে। আমার সাথে আপনার জীবন জুড়ে গেলে আপনার লাইফ রিস্ক হতে পারে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? আর্য আজ শক্ত গলায় বলল, আমার কোনো সমস্যা নেই। আপনার ফ্যামিলির কথা ভাবুন তো, আমার খুশিতেই তারা খুশি। নাহিদ দীর্ঘ শ্বাস ফেলল। এই জেদি মেয়ে কিছুই বুঝতে চাইছে না। বাস্তবতা কতটা কঠিন সেটা এখনো জানেই না এই মেয়ে। নাহিদ দীর্ঘ শ্বাস ফেলে মুখে হাত বুলিয়ে বলল, আর্য নাহিদকেই পর্যবেক্ষণ করছিল। মানুষটিকে কেমন এলোমেলো লাগছে। আর্যর ইচ্ছে করছে নাহিদের সিল্কি ছুলে হাত বোলাতে, কিন্তু সাহস পেল না। লোকটা এমনিতেই তার কাজে ভেবাচাকা খেয়ে গেছে। নাহিদ আর্যর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার কিছু শর্ত আছে। আর্য চমকে নাহিদের দিকে তাকালো। একটা সম্পর্ক করতে কিসের শর্ত? আর্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নাহিদ বলল, আপনার আমার সম্পর্কের বিষয়ে কেউ জানবে না, অন্তত আমি না চাওয়া অব্দি। আমরা পাবলিক প্লেসে একজন অন্যজনকে চিনব না। রাজি? আর্য হ্যাবলার মতো তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানালো, আর মনে মনে ভাবলো, আপনাকে পাওয়ার জন্য সব শর্ত মানতে রাজি নেতা সাহেব। আর্য নিজেকে বাহবা জানালো। শেষ পর্যন্ত নেতা তার কাছে ধরা দিতে যাচ্ছে। নাহিদ একটু দূরে যেয়ে কাউকে কল করে ফিরে আসলো। আর্য সামনে এসে বলল, চলুন মিস আর্য। আর্য চমকে বলল, কোথায়? চলুন, দেখতে পাবেন। আর্য ভয়ে ভয়ে নাহিদের পিছু যেতে লাগলো। এই লোক তাকে ব্ল্যাকমেল করার অপরাধে গুম করে দেবে না তো? রেস্টুরেন্টের বাইরে বের হতেই আর্য দেখলো নাহিদের সব গার্ড তার দিকে কেমন করে তাকিয়ে আছে। আর্য ভীষণ ভয় পেল। একটু আগে সে সিটির মেয়রকে মেরেছে ভাবতেই কাটা শিউরে উঠল। কি কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছে। নাহিদ তার গাড়ির দরজা খুলে আর্যর উদ্দেশ্যে বলল, উঠে বসুন। আর্য দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, তবু গাড়িতে উঠে বসলো। আর্য দেখলো নাহিদ বডিগার্ডদের কিছু বলে তাদের বিদায় করে দিল। গাড়ি চলছে আপন গতিতে। আর্য মাঝে মাঝে নাহিদের দিকে পিটপিট করে তাকাচ্ছে।
নাহিদের শরীরের মাতাল করা ঘ্রাণ আরজুকে বেসামাল করছে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে গাড়িটা থামলো। আরজু আশেপাশে তাকাতেই দেখলো একটা পরিচিত মুখ তাদের দিকে এগিয়ে আসছে। মানুষটি আরজুর পাশের দরজা হাসি মুখে খুলতে খুলতে বলল, ভালো আছেন আরজু? আরজু অবাক হয়ে বলল, আসফি ভাইয়া। আসফি মুচকি হেসে বলল, আসুন। আরজু গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার আকাশি রঙের শাড়িটা অনেক এবড়ো থেবড়ো হয়ে পড়েছে। নাহিদ এগিয়ে এসে আরজুর সামনে বসে আরজুর শাড়ির কুঁচি গুছিয়ে দিতে লাগলো। আরজু ভ্যাবাচাকা খেয়ে গেল। এই নেতার একদিনেই এত পরিবর্তন, সত্যি আশ্চর্যজনক। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো।